দর্শক, আজকে আমরা শুরু করছি আমাদের এটিএন বাংলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডক্টর স্টেশন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুবই সাধারণ একটা বিষয়। আমাদের সাধারণ জনগণের যে বায়ুপথে রক্তক্ষরণ, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। সেই সাথে আলোচনা করব আমাদের দেশে সার্জারির যে আধুনিক চিকিৎসাগুলো আছে, যেমন ধরেন ল্যাপারোস্কোপি বা পেটের মধ্যে কিছু ছোট ছিদ্র করে অপারেশন করা কিংবা লেজার অপারেশন, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। যথারীতি আমি সাগরিকা শারমিন, সহযোগী অধ্যাপক হিসেবে আছি মেরিন সিটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে। উপস্থাপক হিসেবে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের সাথে দুজন সার্জন উপস্থিত আছেন। তারা দুজনেই চট্টগ্রামের বিশিষ্ট সার্জন এবং চট্টগ্রামের মানুষের কাছে বেশ পরিচিত মুখ। আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি অধ্যাপক এম আর খান। উনি সাবেক বিভাগীয় প্রধান, সার্জারি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। বর্তমানে আছেন কনসালটেন্ট হিসেবে পার্কভিউ হাসপাতালে। সে সাথে স্যারের আরও একটা পরিচয় আছে। স্যার ছিলেন আমাদের চট্টগ্রাম সোসাইটি অফ সার্জনসের শাখার সাবেক সভাপতি। আমাদের সাথে আরও আছেন ডক্টর আহসানুল আবেদিন। তিনি আছেন সহযোগী অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে বর্তমানে কর্মরত আছেন। তিনিও একজন বিশিষ্ট সার্জন এবং চট্টগ্রামের একজন খুব পরিচিত মুখ। কনসালটেন্ট হিসেবে কাজ করছেন চট্টগ্রামের একটি বিখ্যাত প্রতিষ্ঠান সিএসসিআর। আসুন আমরা আর কথা না বলে আমরা শুরু করছি আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমরা আমাদের অতিথিদের সাথে শরণাপন্ন হব। প্রশ্নের সাথে সেগুলো নিয়ে আমরা কথা বলি। আমার প্রথমেই যিনি আছেন আমাদের অধ্যাপক এম আর খান স্যার, আমি স্যারকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই এবং প্রথম প্রশ্নটাই করে ফেলি। স্যার, আমাদের যে সাধারণ জনগণ তাদের একটা খুব কমন, আমরা যারা সার্জন আছি, যেহেতু আপনারাও আমার সাবজেক্টের বিষয়টা আমার জন্য খুবই আনন্দদায়ক আজকের ইন্টারভিউটা। তো যেটা হয় যে আমাদের যে সাধারণ জনগণগুলো যা আসেন আমাদের কাছে, আমরা প্রতিনিয়ত এ ধরনের পেশেন্ট পাই। বায়ুপথে রক্তক্ষরণ, বায়ুপথে রক্তক্ষরণ হলেই জনগণ ধরে নেয় এটা পাইলস। তা আপনি কি একটু বলবেন যে পাইলসটা কী এবং এর লক্ষণগুলো কী কী? ধন্যবাদ সাগরিকা শারমিন, তুমি ভালোই বলেছ। এই পাইলস কথাটাই মানুষের কাছে সুপরিচিত। পায়খানার রাস্তায় অর্থাৎ পায়ুপথে অনেক রকমের রোগী হতে পারে, কিন্তু সাধারণ মানুষের কাছে মনে হয় যে পাইলসটাই একমাত্র রোগ, এবং ক্যান্সার হয়ে গেলেও যত ভীত না হয় তার চেয়ে ভীত হয় পাইলস হয়েছে কিনা আমার, এরকম একটা মানুষের মধ্যে ধারণা আছে। তো পাইলস আসলে অন্যরকম জিনিস। রক্ত গেলেই পাইলসের জন্য গেছে, ব্যাপারটা এমন নাও হতে পারে, অনেক কারণে যেতে পারে। তো আমাদের জনগণকে এটাই মনে রাখতে হবে যে পাইলস মিন্স রক্ত যাওয়া মিন্স পাইলস না, আমাদের অন্য কিছু আছে কি না, এই জন্য ডাক্তারের কাছে যাওয়া। সাধারণত পাইলসের যে সমস্যাগুলো নিয়ে রোগীর আসে সেটা হচ্ছে রক্ত যেতে পারে, এছাড়া কিছু গুটা বের হয়ে যেতে পারে, এই গুটা আবার ভেতরে ঢুকেও যেতে পারে। কারো কারো পায়খানার রাস্তা ভিজা ভিজা থাকে, কেউ কেউ বলে যে তার পায়খানার রাস্তায় চুলকাতে পারে। আবার এটা দীর্ঘমেয়াদী থাকলে দেখা গেলো যে পাইলসগুলো বলের মতো, এটা রক্ত এবং মিউকাসে মিলে একটা গোটা তৈরি হয়। একটা মারাক ভাষায় আমরা এটাকে বলও বলি। এইগুলো বাইরে চলে আসতে পারে, চলে এসে এটা আটকায় যেতে পারে। আবার অনেক সময় প্রচুর ব্লিডিং হতে পারে, এটা নিয়েও রোগী আসতে পারে। তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের পাইলস, এবং এই সিমটমগুলো আমরা চিন্তা করি। কিন্তু পাইলস নিয়ে আসলে আমাদের চিন্তা করতে হবে যে অন্য কিছু আছে কি না, এবং রুগী এটা নিয়ে নিশ্চিন্ত বসে থেকে লাভ হবে না, তাকে দূর করতে হবে যে তার ভেতরে অন্য কোনো খারাপ রোগ রয়ে গেল কিনা এটা দেখার জন্য। এটাই হচ্ছে। অনেক ধন্যবাদ স্যার। স্যার যে গুরুত্বপূর্ণ কথাটা বললেন যে আমাদের বেশিরভাগ রোগীরাই দেখা যায় যে বায়ুপথে রক্তক্ষরণ হলেই ধরে নেয় পাইলস। তো আমি স্যারের কাছে প্রশ্ন রাখবো, বায়ুপথে রক্তক্ষরণ হলেই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে পাইলসই থাকে, কিন্তু বায়ুপথে রক্তক্ষরণ কিন্তু ক্যান্সারেরও লক্ষণ আমরা যেটা জানি। তাহলে আমরা কখন বেশি সতর্ক থাকবো এবং আপনার কি পরামর্শ যে বায়ুপথে রক্তক্ষরণ হলে আমাদের জনগণের যে বিশেষজ্ঞ ডক্টরকে দেখানো উচিত কি উচিত না, সেটা এটা হচ্ছে অবশ্যই সে যে বয়সেরই রোগী হোক, তার পায়ুপথে যখনই রক্তক্ষরণ হবে এটা একটা অ্যালার্মিং সিমটম, তাকে ডাক্তারের কাছে আসতে হবে এবং বিশেষজ্ঞর কাছেই আসতে হবে। এবং বিশেষজ্ঞ সার্জন অবশ্যই এটাকে এক্সক্লুড করবে ওয়েদার দেয়ার ইজ ক্যান্সার অর নট।
এছাড়া অন্যান্য ফিশারে রক্ত যেতে পারে, পাইলসে রক্ত যেতে পারে, পলিপে রক্ত যেতে পারে, এরকম আরও অনেক আলসারেশনে আছে, রক্ত যেতে পারে, কিন্তু তাকে এক্সক্লুড করে দিতে হবে যে ইট ইজ নট ক্যান্সার। এজন্য তাদেরকে ডাক্তারের কাছে আসতেই হবে। এবং এই পাইলস জটিল হয়ে যাচ্ছে কিনা সেটাও যেমন বেরিয়ে গেছে, রুগী মনে করে জায়গাটা কিছুই হবে না, কুয়াক ডাক্তারের কাছে চলে যাচ্ছে, অপচিকিৎসা নিচ্ছে, এটা থেকে আমি বলবো জনগণকে দূরে থাকতে। রক্ত যাচ্ছে, তারা মনে করে পাইলস হয়েছে, বাংলাদেশে অনেক দেখা যাবে থাম্বার উপরে পোস্টারের উপরে লেখা আছে পাইলস চিকিৎসক, গিয়ে দেখা গেল যে অর্শভগনাথ চিকিৎসক, ওরা কিছু একটা দিয়ে দিল, পায়খানার রাস্তাটা ছোট হয়ে গেল, নাইলে ওখানে অনেক ইনফেকশন হলো, রুগীটা পুরো পায়খানার রাস্তা নষ্ট হয়ে গেলো, পরে গেল যে সারা জীবন তাকে একটা পেটের উপর দিয়ে রাস্তা নিয়ে বেঁচে থাকতে হচ্ছে। তো এই সমস্ত জায়গায় থেকে তারা যেন না যেতে হয়, এই জন্য আমি বলবো যে এখন সচেতনতার যুগ। আপনাদের এরকম সমস্যা হলে সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আসবেন। খুবই গুরুত্বপূর্ণ কথা স্যার যেটা বলেছেন। আমি একটু আবার বলি যে পায়খানার রাস্তায় রক্ত যাওয়া মানেই কিন্তু পাইলস সেটা না। স্যার অনেকগুলো রোগের কথা বলেছেন, পাইলস, ফিশার, পলিপ, এগুলো হচ্ছে বিনাইন, আমরা ডাক্তারি ভাষায় যেটা বলি সেগুলো ক্যান্সার কিংবা এগুলো থেকে ক্যান্সার হয় না। কিন্তু ক্যান্সার রোগের লক্ষণও হলো পায়খানার রাস্তায় রক্ত যাওয়া। তাহলে আপনি একজন সাধারণ মানুষ কিংবা অন্য প্রফেশনের মানুষের পক্ষে সম্ভব নয় এটা ডিফারেন্সিয়েট করা যে এই রক্ত যাওয়াটা ক্যান্সারের জন্য কিনা। অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে আমাদেরকে এই চিকিৎসায় আগাতে হবে। স্যার আপনি যদি একটু বলেন আমাদের যে সাধারণ জনগণ পাইলস কিংবা ফিশার, বিশেষ করে আমরা এদিকে কথা বলছিলাম এতক্ষণ, এই পাইলস কিংবা ফিশার একটা কারণ আমরা জানি কনস্টিপেশন, বা যেটা আমাদের বলে যে পায়খানা তাদের টাইট হয়ে যাচ্ছে বা কষা হচ্ছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? আমাদের খাদ্যাভ্যাসের কোনো পরিবর্তন কি দরকার কিনা? সাধারণত কোনো কারণ ছাড়াই এই রোগগুলো হতে পারে, তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে কনস্টিপেশন একটা কজ, আর সেকেন্ডারি কিছু বিষয় আছে, যেমন প্রেগনেন্সি, বা তার পেটের ভিতরে কোনো দলা, অথবা তার কোনো লিভারের রোগ, অথবা তার কোনো হার্টের রোগ, এরকম ক্ষেত্রে দেখা যায় হতে পারে সেটা একটা নির্দিষ্ট কারণে। কিন্তু প্রাইমারি যেগুলো আমরা দেখি এগুলো বেশিরভাগই কারণ নেই। তবে যারা এইরকম রক্তক্ষরণে ভুগে, তাদের ডায়াগনোসিস তারা ডাক্তারকে দেখাইছে, তাদেরকে অবশ্যই ফাইবার জাতীয় খাদ্য একটু বেশি খেতে হবে, তাতে করে তাদের জটিলতাটা কম হবে। আর মাংস জাতীয় খাদ্যটা একটু এড়ায় চলবে এবং একটু বেশি করে পানি খাবে। এটা হলো আমার এই ধরনের রোগীদের প্রতি পরামর্শ। অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরও একজন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, চট্টগ্রামে উনি খুব সুপরিচিত, ডাক্তার আহসান আল আবেদিন। আমি আহসানকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে স্যার যেই প্রশ্নগুলো করেছেন তার কনসিকুয়েন্সে কিছু প্রশ্ন করি। স্যার তো বলেছেন আমাদের কী কী করণীয়। আমি ডাক্তার আহসানের কাছে জানতে চাইবো, আপনি যদি বলেন যে আপনার একটা পেশেন্ট যারা আসলো যে পায়ুপথে রক্তক্ষরণ নিয়ে, এ ধরনের তো অনেক রোগী আপনারা পান, তো সেক্ষেত্রে আপনারা কোনো চিকিৎসা করবার আগে, মানে যেটা আমরা পরীক্ষা নিরীক্ষা বলি, ল্যাবরেটরি টেস্ট, এ ধরনের কোনো স্পেসিফিক টেস্ট কি করেন যেটা দিয়ে কী কারণে রক্তক্ষরণটা হচ্ছে সেটা বোঝা যায়? ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আসলে পায়খানার রাস্তায় রক্তক্ষরণ নিয়ে যখন রোগী আসে, তো রোগের কারণ নির্ণয়ের জন্য আমরা প্রথমে যেটা জোর দিই, আসলে রোগের ইতিহাসটা আমাদের একটু জানতে হয়, ডিটেলসভাবে জানতে হয়, এটা কতদিন ধরে লক্ষণটা হচ্ছে এবং রক্তক্ষরণ ছাড়া রোগীর অন্য কোনো সমস্যা আছে কি না। যেমন অনেকের হঠাৎ করে পায়খানা শক্ত হয়ে যাওয়া বা ঘন ঘন পাতলা পায়খানা হওয়া, তলপেটে ব্যথা, এই ধরনের কিছু লক্ষণও থাকতে পারে। এরপরে আমরা আসলে রোগীকে ফিজিক্যালি দেখতে হবে, দেখার পরেই আমরা পরীক্ষা নিরীক্ষার বিষয়গুলো আসবে। তো পরীক্ষা নিরীক্ষায় আমরা যেটা করি, আমাদের চেম্বারেই কিছু আমরা টুলস ব্যবহার করি, যেটাকে আমরা প্রক্টোস্কোপি বলি। প্রক্টোস্কোপি করে আমরা মলদ্বারের একেবারে নিচের অংশটা দেখতে পাই, সেখানেও কিছুটা পাইলসের সমস্যা যদি থাকে সেটা নির্ণয় করা যায়। তবে শুধুমাত্র এটার উপর ভিত্তি করেই রোগীকে চিকিৎসা করা উচিত নয়, কারণ কখনো কখনো দেখা গেল যে একই রোগীর পাইলসও আছে, সাথে তার অন্য কোনো সমস্যা যেগুলো থেকে রক্তক্ষরণ হয়, যেমন স্যার একটু আগে যেটা বললেন পলিপ, এমনকি ক্যান্সারের মতো রোগও কিন্তু থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি যথাযথ পরীক্ষা না করি তাহলে কিন্তু আমি শুধু পাইলসের চিকিৎসা করলাম, আসল রোগটাই ধরা পড়লো না। তো এক্ষেত্রে কমপক্ষে একটা সিগময়েডোস্কোপি বা শর্ট কোলোনোস্কোপি বলি, এটা আমাদের করা উচিত। করার
ফলে আমরা মলদ্বারের ভিতরে অন্য কোনো ক্ষত বা অন্য কোনো সমস্যা আছে কিনা দেখে নিতে পারবো, এবং যদি না থাকে তাহলে আমরা পাইলসের চিকিৎসাই করব। অনেক ধন্যবাদ ডাক্তার হাসান, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আমরা সাধারণ মানুষ যে ধরে নেই পায়খানা রাস্তায় রক্ত যাওয়া মানেই হচ্ছে পাইলস, সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং উনি যেটা বললেন, আমি বিশেষ করে বলবো যারা একটু বয়স্ক মানুষ, উনি তো একমত হবেন, যেখানে একটা শর্ট কলোনোস্কপি অ্যাটলিস্ট করতে হবে। কারণ অনেক সময় যেটা আমাদের বৃহদান্ত্রের নিচের যে অংশ, রেকটাল ক্যান্সার আমরা ডাক্তারি ভাষায় বলি, সেটা ক্যান্সারজনিত কারণেও এ ধরনের সমস্যা হয়। আমি আরেকটু জানতে চাইবো, আপনি যদি বলতেন যে পাইলসের অনেক ধরনের চিকিৎসা আছে, ঠিক আছে? একটু আগেই স্যার বলছিলেন যে আমাদের রোগীরা কিন্তু চলে যায় বিভিন্ন কোয়াক ডাক্তারের কাছে, যেটা আমি পেয়ে থাকি। মহিলারা বিশেষত দেখা যায় ওখানে বিভিন্ন কেমিক্যালস ইউজ করে ওখানে বরং বার্ন করে আসে, এবং সেটা আমাদের জন্য খুবই পেইনফুল। আপনি একটু আমাদের দর্শকদের জন্য বলবেন, আমাদের অত্যাধুনিক অনেক ধরনের চিকিৎসা আছে, লেজার চিকিৎসা থেকে শুরু করে, সেই সব চিকিৎসা সম্পর্কে যদি বলতেন। অপচিকিৎসা, পাইলসের অপচিকিৎসাটা সমাজে একেবারে মহামারীর মতো আছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা করে কি বিজ্ঞানসম্মত চিকিৎসা না নিয়ে অন্য ধরনের চিকিৎসা নেয়। পরবর্তীতে যখন জটিলতা হয়ে যায় তখনই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়। সেক্ষেত্রে কিছু আসলে আমাদের কিছু সীমাবদ্ধতার মধ্যে আমরা পড়ে যাই, আমাদের চিকিৎসা করাটা কঠিন হয়ে যায়। কিন্তু সরাসরি যদি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আসেন, তাহলে প্রথমেই যে পাইলসের অপারেশন করতে হবে ব্যাপারটা কিন্তু তা নাও হতে পারে। বেশিরভাগ পাইলস রোগী কিন্তু ওষুধের মাধ্যমে এবং জীবনযাত্রার কিছু পরিবর্তন, খাদ্য অভ্যাসের কিছু পরিবর্তনের মাধ্যমে সম্পূর্ণ ভালো হয়ে যায়। আর যাদের অপারেশন লাগবে তাদেরও অপারেশনটা বিভিন্ন ধরনের অপারেশন আছে। এটা আসলে নির্ভর করে রুগী দেখার উপর। এটা এমন না যে সব রুগীকে একই পদ্ধতিতে অপারেশন করা যাবে। বিভিন্ন রোগীর অপারেশনের পদ্ধতি বিভিন্ন হতে পারে, এটা নির্ভর করে ওনার রোগটা কী পর্যায়ে আছে। তো এখানে অনেকগুলো চিকিৎসার মধ্যে আমরা অফিস প্রসিডিউর বলি, মানে দিনে দিনে করে দিনে দিনে চলে যেতে পারে। সেটা হচ্ছে ব্যান্ড লাইগেশন করা যেতে পারে, কখনো কখনো হেমোরয়েডেক্টমি বলি আমরা, যেটা কেটে করা হয়। কিছু কিছু ক্ষেত্রে লিগেশিওর হেমোরয়েডেক্টমি আছে, এটা একটা যন্ত্র দিয়ে করা হয়। লঙ্গো অপারেশন বলি বা স্ট্যাপেলড হেমোরয়েডোপেক্সি, সেটাও একটা মেশিনের মাধ্যমে করা যায়, এবং লেজার পদ্ধতির মাধ্যমেও পাইলসের চিকিৎসা করা সম্ভব। তবে এক্ষেত্রে আমাদের রুগীদের আমরা যেই একটা প্রশ্নের সম্মুখীন হই প্রায় রুগী এসে বলে, স্যার লেজার করা যাবে? মানে এটা কিন্তু অনেক বেশি পপুলারিটি পাচ্ছে, তবে এটা কিন্তু এখনও আন্তর্জাতিকভাবে অতটা পপুলারিটি কিন্তু পায় নাই। তো লেজার চিকিৎসাটা আমি বলবো এটা কিন্তু খুব সিলেক্টিভ। আমাদেরকে রুগীটা চয়েস করতে হবে কোন রুগীর জন্য লেজারটা অ্যাপ্রোপ্রিয়েট, সেভাবেই আসলে লেজারের চিকিৎসাটা করতে হয়। সব রুগীকে লেজার করলে কিন্তু লেজারের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে, তখন কিন্তু রুগীর জন্য হিতে বিপরীতটা হয়ে যাবে। তো এই বিষয়ে আমাদের এই সচেতনতাগুলো দরকার, এবং চিকিৎসা কী পদ্ধতিতে হবে সেটা আসলে বিশেষজ্ঞ চিকিৎসকের উপরই ছেড়ে দেওয়া উচিত। অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আমাদের সাধারণ জনগণের একটা ধারণাই হলো আসলে লেজার হলেই বোধহয় খুব ভালো জিনিস, এবং তারা মনে করেন যে লেজার চিকিৎসাটাই সর্বোচ্চ চিকিৎসা। কিন্তু এটা যিনি আমাদের ডাক্তার হাসান যেটা বললেন, যে সেটা নির্ভর করছে কোন ধরনের রোগ এবং সেটা তার ব্যাপ্তি কতটুকু, অনেক কিছুর উপরে নির্ভর করে। এবং সবচেয়ে বড় কথা সেটা হলো আমাদের সচেতন হতে হবে। আমরা যে এই যে কোয়াক ডাক্তার, একটু আগে স্যার বলছিলেন যে অশ্বভগন্দর রোগের আমরা অনেক চিকিৎসক পথে ঘাটে দেখে থাকি, এবং চট করে এই যে আমাদের যে টয়লেটের রাস্তা বা পায়খানার রাস্তার মুখে আমরা কেমিক্যালসগুলো লাগিয়ে ফেলে, এটা যে কত বড় ক্ষতিকর এবং সেটা আমরা চিকিৎসকরাই বুঝি। আমি এখন আরেকটা প্রসঙ্গ আজকে আমরা আলোচনা করব, আমাদের যে সার্জারি চিকিৎসা বাংলাদেশে আমি বলবো আমরা অনেক বছর ধরে, নিজেও আছি এই লাইনে, আপনিও একমত হবেন যে আমাদের চিকিৎসা আসলে অনেক উন্নত হয়েছে আগের থেকে। তা আপনি কি যদি বলেন যে আমাদের দেশের ল্যাপারোস্কোপি এবং যে ল্যাপারোস্কোপির যে সূচনা এবং ল্যাপারোস্কোপির মাধ্যমে যে ধরনের অপারেশনগুলো হচ্ছে সেটার ফলাফল এবং সেটার কনসিকুয়েন্স বাংলাদেশে এর ফলটা কীরকম, বা আমাদের ল্যাপারোস্কোপি কীরকম আগিয়েছে? জি, এটা একটা ভিন্ন প্রশ্ন, পাইলস রোগের সাথে সম্পর্কিত নয় এমন ধরনের একটা প্রশ্ন। ল্যাপারোস্কোপি আমরা বর্তমানে কী অবস্থায় আছে? ল্যাপারোস্কোপি মানে হলো আসলে পেটের বিভিন্ন রোগের অপারেশন, যা পেট না কেটে নির্দিষ্ট কিছু ছিদ্র করে যন্ত্রের মাধ্যমে সম্পন্ন করা হয়। এতে অনেকগুলো সুবিধা আছে। রোগীর ব্যথাটা
অন্যান্য যেটা পেট কেটে অপারেশন করা হতো তার তুলনায় রোগীর ব্যথা অনেক কম থাকে এবং অপারেশন পরবর্তী জটিলতা কম থাকে, হাসপাতালে স্টে বা থাকার সময়টা কমে যায়। তো ল্যাপারোস্কোপিক সার্জারিতে আসলে প্রাথমিক দিকে যেটা করা হতো শুধুমাত্র গল ব্লাডার বা পিত্তথলির পাথরের অপারেশন বা অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনটাকেই আমরাও যখন ছাত্র ছিলাম তখন দেখতাম যে এই দুটো অপারেশনই আসলে ল্যাপারোস্কোপির মাধ্যমে বেশি প্র্যাকটিস হচ্ছে। কিন্তু এখন আসলে ল্যাপারোস্কোপিক সার্জারির ব্যাপ্তিটা অনেক বেড়েছে এবং এটা আমাদের দেশে তো হচ্ছে অহরহ এবং এমনকি চট্টগ্রামেও এগুলা অহরহই হচ্ছে। তো ল্যাপারোস্কোপির মাধ্যমে এখন আসলে অনেকগুলো সার্জারি করা যায়, গল ব্লাডারের অপারেশন এবং অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন ছাড়াও পেটের বিভিন্ন ক্যান্সার যেমন কোলন ক্যান্সার এবং রেকটাম ক্যান্সার, এছাড়া স্প্লিনের অপারেশন, এমনকি পাকস্থলীর ক্যান্সারও ক্ষেত্র বিশেষে এবং হার্নিয়া অপারেশন, এগুলোও কিন্তু ল্যাপারোস্কোপির মাধ্যমে করা সম্ভব। তবে এগুলো সবগুলোই নির্ভর করবে রোগটার স্টেজের উপর। সব কোলন ক্যান্সারে ল্যাপারোস্কোপি পসিবল নাও হতে পারে বা সব হার্নিয়াতে পসিবল নাও হতে পারে, অর্থাৎ রোগের স্টেজের উপর ভিত্তি করে ল্যাপারোস্কোপির মাধ্যমে এগুলো করা সম্ভব। আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে 2002 সালে প্রতিষ্ঠিত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। রয়েছে ইউজিসি অনুমোদিত স্থায়ী ক্যাম্পাস। চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থায়ী সনদপ্রাপ্ত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। এখানে রয়েছে ইউজিসি অনুমোদিত 13টি বিভাগের স্নাতক ও 9টি বিভাগের স্নাতকোত্তর প্রোগ্রাম। আছে অত্যাধুনিক ল্যাব ও লাইব্রেরি, সুবিশাল অডিটোরিয়াম আর কো কারিকুলার অ্যাক্টিভিটিজের মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার অনন্য সুযোগ। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। বাবা, বাবা, হালিম আনো নাই? হালিম আছে, আছে, ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশোয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ বলো। কিশোয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি বেলা আমি তুমি কাছে জানি তবুও আরো কাছে টানি। কিশোয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। স্পেল ম্যাজিক। MAGIC, ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোয়ান নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোয়ান নুডলস, মমস ম্যাজিক। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের আসলে পাইলস ছাড়াও আজকে আরেকটা বিষয় ছিল ল্যাপারোস্কোপি এবং আধুনিক চিকিৎসায় আমাদের যে সার্জনরা বা আমাদের বাংলাদেশের সার্জারি কতটুকু এগিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো আপনি এবং আমরা যতটুকু দেখেছি, আমরা আমাদের স্টুডেন্ট লাইফ থেকে এখন অনেকখানি উন্নত। বাংলাদেশের সার্জনরা অনেক বেশি দক্ষ। আমি এই কারণে বলছি কারণ তারা তো অনেক পেশেন্ট হ্যান্ডেল করতে পারে। তো আরেকটা জিনিস আমরা জানতে চাই, ল্যাপারোস্কোপি যে শুধু আমরা আসলে অপারেশনে ইউজ করি তা না, আমরা তো ডায়াগনস্টিক পারপাসেও ইউজ করি। সেক্ষেত্রে আপনি যদি কয়েকটা উদাহরণ আমাদের দর্শকদেরকে বলেন। জি, এটা খুবই সুন্দর একটি প্রশ্ন। আসলে বিশেষ করে ক্যান্সার চিকিৎসায় আমরা এখন চেষ্টা করি যে আন্তর্জাতিক যেই গাইডলাইনগুলো আছে সেগুলো মেনে চিকিৎসা করা। এতে করে রোগীর পরবর্তী ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তো এই ধরনের একটা উদাহরণ আমি আপনাকে দেই, যেমন পাকস্থলীর ক্যান্সার। পাকস্থলীর ক্যান্সার যখন নির্ণয় হয়, এন্ডোস্কোপি করা হয়, সিটি স্ক্যান করা হয়, এগুলো করার পরেও কিছু কিছু ক্ষেত্রে
রোগটা একেবারে পুরোপুরি নিখুঁতভাবে নির্ণয় স্টেজটা হয় না, কিন্তু সেক্ষেত্রে আমরা যেটা বলি অপারেশন নয়, এটাকে আমরা বলি স্টেজিং ল্যাপারোস্কোপি। স্টেজিং ল্যাপারোস্কোপি মানে আসলে এই যে রুগীটা পাকস্থলী ক্যান্সারে ভুগছেন, সিটি স্ক্যানে হয়তো বলল যে রোগটা বিভিন্ন জায়গায় ছড়ায়নি, এবং এটা কিন্তু সিটি স্ক্যানের ভুল না, এটা সীমাবদ্ধতা। কিন্তু স্টেজিং ল্যাপারোস্কোপি করে আমরা জাস্ট একটা ছোট ছিদ্র করে পেটের ভিতরে ক্যামেরা দিয়ে আমরা ভিতরে দেখে আসতে পারলাম তার ক্যান্সারটা কী পর্যায়ে আছে, এবং সেটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা তার পরবর্তী চিকিৎসা পদ্ধতিটা নির্ণয় করি। এখন কিছু কিছু গাইডলাইনে কোলন ক্যান্সারের ক্ষেত্রেও এ ধরনের স্টেজিং ল্যাপারোস্কোপির কিছু ভূমিকা আছে। এছাড়া যেটা ট্রমা কেস, ক্যাজুয়ালিটি কেস, সেক্ষেত্রেও কিন্তু আমরা ল্যাপারোস্কোপির সাহায্য নিতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেটে হয়তো কিছুটা ব্লিডিং হয়েছে, কিন্তু অন্য তেমন কোনো ইনজুরি হয়নি, সেক্ষেত্রে ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা ওই ব্লিডিংয়ের যে জমাট রক্তটা বের করে আমরা একটা ড্রেন দিয়ে আসতে পারি। রুগী একটা বড় ধরনের সার্জারি থেকে কিন্তু বেঁচে গেল। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে স্টেজিং, আমরা ইন্টারন্যাশনাল যে গাইডলাইন আমাদের দেশেও এখন আমাদের সার্জনরা খুব স্ট্রিক্টলি ফলো করেন, এবং আমি বলবো বাংলাদেশের সার্জারি জগতে যে অপারেশনের যে স্কিলনেস বা ক্ষমতা, আমাদের সার্জনরা অনেক বেশি এগিয়ে গেছেন এবং তারা এটা ফলো করেন। যেটা ডক্টর এহসান বলছিলেন যে স্টেজিং ক্যান্সার চিকিৎসার শুরুতে যে ডায়াগনোসিস, প্রথমে রোগটাকে নির্ণয় করা হয়, তারপরে যেই জিনিসটা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, কোন স্টেজে আমাদের রোগীরা আসছেন। আমাদের এই অনুষ্ঠানও কিন্তু আমাদের রোগীদের সচেতনতা বাড়ানোর জন্য। যদি আর্লি স্টেজে আসেন তাহলে কিন্তু তাদের রোগ অনেকখানি নির্মূল করা সম্ভব হয়ে যায়, সেটা ক্যান্সার হলেও। এবং ডক্টর এহসান যেটা বললেন যে আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে স্টেজিংটাও দেখি। অনেক সময় যেটা সিটি স্ক্যান বা এমআরআইয়ের সীমাবদ্ধতার কারণে বোঝা যায় না, সেটা একজন সার্জন, স্কিল সার্জন ল্যাপারোস্কোপি দিয়ে সরাসরি দেখে তার রোগটা কোন স্টেজে আছে সেটা বুঝতে পারেন। আপনার কাছে আরেকটি শেষের দিকে প্রশ্ন, যে ল্যাপারোস্কোপির যে সার্জারি অনেকগুলো বললেন আপনি, এর সুবিধাটা কি? ল্যাপারোস্কোপিক সার্জারির প্রথম সুবিধা যেটা হলো, এটা আমরা যেটা বলি মিনিমাল ইনভেসিভ, অর্থাৎ কাটাছেঁড়া কম, খুবই কম। এতে করে রুগীর আমরা পরবর্তীতে অপারেশন পরবর্তীতে ব্যথা বেদনাটা খুবই কম থাকে, অপারেশন পরবর্তী জটিলতাটাও অনেক কমে যায়। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে ওপেন সার্জারির মাধ্যমে হয়তো আমি কথার কথা অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি তলপেটে ছোট একটা 2 ইঞ্চি মতো কেটে আমরা দেখলাম, এতে করে কিন্তু আমার পুরো পেটটা দেখা সম্ভব নাও হতে পারে, যেটা আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা পুরো পেটের অন্য কোনো কিছু আছে কি না সেটা আমরা দেখে নিতে পারি। এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হিসেবে আমরা পাচ্ছি, এবং তুলনামূলকভাবে ল্যাপারোস্কোপির মাধ্যমে করলে খরচটাও এখন কিছুটা কমে আসে, কারণ রুগী আসলে হাসপাতালে একটা ওপেন সার্জারি করে যেই কয়দিন থাকতে হচ্ছে তার অর্ধেক সময়ের মধ্যেই কিন্তু রুগী বাড়ি চলে যায়, তার কারণে রুগীর খরচটা অনেকটা কমে আসে। অনেক ধন্যবাদ ডক্টর এহসান, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করলাম। এই পর্যায়ে আমরা আমাদের অধ্যাপক ইমরান খান স্যারের কাছে আবার ফেরত আসি। স্যার, আপনি যদি বলেন আমাদেরকে, ডক্টর এহসান এতক্ষণ বলছিলেন যে ল্যাপারোস্কোপির অনেক সুবিধা আছে, এটা কি কোনো অসুবিধা কি আছে সেরকম? দুনিয়ায় সব কিছুরই সুবিধাও আছে, অসুবিধাও আছে, একবারে অসুবিধা ছাড়া কোনো প্রসিডিওর নেই, তবে সুবিধাই বেশি। অসুবিধা যেমন এক্সপার্টাইজ লাগে, এক্সপার্ট ভালো না হলে অনেক সময় অ্যাভয়েডেবল কিছু প্রবলেম করে ফেলতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। এছাড়া আমরা যে ফুটা করলাম, এই ফুটা জায়গাতে অনেক সময় হার্নিয়া রোগ হতে পারে, আবার পেটের মধ্যে অনেক প্রাইমারি প্রবলেম থাকে, ওই প্রবলেমের কারণে আমাদের যে অন্ত্র বা অন্যান্য যন্ত্রপাতির চামড়ার সাথে অনেক সময় লেগে থাকতে পারে, সেক্ষেত্রে ইনজুরি হতে পারে, ব্লিডিং হতে পারে। অনেক ধন্যবাদ স্যার। স্যারের কথায় যেটা বোঝা গেল যে ল্যাপারোস্কোপি আসলে একটি স্কিলনেসের ব্যাপার, এবং অভিজ্ঞ সার্জন ছাড়া আসলে আমরা যেটা বাংলাদেশে, আমি বারবার বলছি, সার্জারি অনেক দূর এগিয়ে গেছে, এবং আমাদের আসলে প্রচারণাটা আরও অনেক বেশি হলে আমাদের লোকজন বা আমাদের সাধারণ জনগণ জানবেন। অনেক সময় দেখা যায় স্যার যে গ্রামে গঞ্জে কিংবা যারা জানেন না, অনেক সময় আনস্কিল সার্জনের কাছে চলে যায় এবং তাতে কমপ্লিকেশন বাড়ে। এই জন্যই ল্যাপারোস্কোপি এবং আধুনিক যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে সেগুলো অ্যাভেল করার জন্য আমাদেরকে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের কাছে আসতে হবে, এবং তাতে আমার মনে হয় যে খরচ কিন্তু কমে যায়। আমার সাথে স্যারও এগ্রি করবেন। এবার আসি স্যার, যে আমরা তো ল্যাপারোস্কোপি নিয়ে এতক্ষণ আলোচনা করলাম,
তো আমরা যেটা জানি আধুনিক বিশ্বের রোবোটিক সার্জারির দিকেও চলে যাচ্ছে। আপনার কি মত যে রোবোটিক সার্জারি এখন বিশ্বে কোন পর্যায়ে আছে এবং বাংলাদেশে ওদের সম্ভাবনা কি? আমি একটা জিনিস বলবো যে অবশ্যই আমাদেরকে আগাতে হবে, আমাদের পিছানোর কোনো স্কোপ নেই। তো আগে একসময় আমরা ঘোড়ার গাড়ি চড়তাম, এখন আমরা বিমানে চড়ি। তো আমরাও তাই, একসময় এই যে অপারেশনের কথাগুলো হলো সবগুলো বড় বড় কেটে, আগে বলা হয়তো বড় বড় সার্জন বড় বড় কাটা, সেই যুগ আর নেই। এখন আমাদের আধুনিকতার যুগ এবং আমাদের ইনস্ট্রুমেন্টালের যুগ। এই যুগে কাটা ছেঁড়া ছাড়াই ইভেন পেট না কেটেও অপারেশন করতে হবে, এরকম যুগও চলে আসতেছে। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টও চলে আসছে, রোবোটিক সার্জারি। আমরা জাস্ট কম্পিউটারে এটাকে সেট আপ করে দিলে আমরা এটা করতে পারছি, বাট পিছনে ম্যান বিহাইন্ড একজন লাগবেই। তো আমাদের অবশ্যই এদিকে এগোতে হবে এবং অবশ্যই আমাদের সেদিকে আমাদের সার্জনদের, আমাদের ইয়াং সার্জনদের আমি দেখছি অনেক জায়গায় তারা ট্রেনিংয়ে যাচ্ছে, করছে, কিন্তু আমাদের রাষ্ট্রীয়ভাবে এখন আমরা সুযোগ পাই নাই। হয়তো এই যন্ত্রপাতিগুলো আমাদের দেশে এসে যাবে এবং খুব দ্রুতই আমরা রোবোটিক সার্জারির দিকে আগাতে পারবো আশা করি। স্যার, আপনার কি মনে হয় আমাদের সার্জনরা স্কিল যথেষ্ট? অবশ্যই অবশ্যই, আমি কনফিডেন্ট আমার সার্জনদের প্রতি, আমার ইয়ং সার্জনরা এই পথে আগাতে পারবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। আজকে আসলে এই অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আমরা তিনজনই সার্জন, এবং একজন সার্জন হিসেবে আমিও স্যারের সাথে একমত। আমাদের সার্জনরা অনেক বেশি স্কিলড এবং আমাদের যারা ভবিষ্যৎ সার্জন তারা তো আরও স্কিলনেস নিয়ে আগাচ্ছে। সেই ক্ষেত্রে রোবোটিক সার্জারি অদূর ভবিষ্যতে বাংলাদেশে দেখা যাবে এবং আমাদের সাধারণ জনগণ এটা অ্যাভেল করতে পারবে। স্যার, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে আজকে আমরা আলোচনা করলাম পাইলস কিংবা পায়খানা রাস্তায় যে রক্ত যায় সেটা নিয়ে আলোচনা করেছি। আমরা আধুনিক যে সার্জারি চিকিৎসা ল্যাপারোস্কোপি সেটা নিয়ে আপনিও বলেছেন, ডাক্তার এহসানও বলেছে। আপনি আমাদের এই অনুষ্ঠানের শেষের দিকে এসে আপনি যদি বলেন কীভাবে সচেতন হতে পারে, এই যে পায়খানা রাস্তায় বায়ুপথে রক্ত যাওয়া নিয়ে তারা বিভিন্ন কোয়াক ডাক্তারের কাছে চলে যায় এবং যেই সব কেমিক্যালস ইউজ করে সাধারণ একটা বিষয়কে বরং জটিল করে আনে। আমাদের ডাক্তার এহসান যেটা বলছিলেন যে সব পাইলস তো আসলে অপারেশন লাগে না, বরং ওনারা এই যে কেমিক্যালস লাগে বা বিভিন্ন বনাজি ওষুধ টষুধ লাগিয়ে এনে আমাদের জন্য জিনিসটা আরও জটিল করে আনে সেই ব্যাপারে। এবং আমাদের দেশের সার্জারির যে আধুনিক চিকিৎসা, যে সারা বিশ্বে সার্জারি যেভাবে আগাচ্ছে, আমাদের দেশের যে এগিয়ে যাওয়ার এই যে প্রসপেক্টিভ ভিউতে আপনি যদি একটু শেষটা করেন। আমার বিশ্বাস আমাদের দেশের জনগণও আগায় যাবে, তারাও পিছায় থাকবে না। তারা এখন ইন্টারনেটের যুগ, তারা ফেসবুক দেখে, তারা ইউটিউব দেখে এবং এসব জায়গা থেকে তারা অনেক নলেজ অর্জন করতে পারছে, যার জন্য অনেকেই এখন অপচিকিৎসা থেকে দূরে সরে আসার চেষ্টা করছে। তবে অনেক দূর দূরান্তের মানুষ যারা হয়তো শিক্ষিত কম, এখনও পিছিয়ে আছে, এমন কিছু জায়গা থেকে হয়তো এই চিকিৎসাগুলো নিয়ে যাচ্ছে। তারা কিছু, আমি বলবো এটা বলা ঠিক না, কিছু দালাল চক্করের কপরেও তারা পড়ছে এবং কিছু হসপিটাল আছে যে হসপিটালগুলো ঠিক ওই রকম পর্যায়ের হসপিটাল না, সেখানে গিয়েও বিভিন্ন পত্রপত্রিকা এবং টিভিতেও দেখা যায়। এই জায়গাগুলো এড়িয়ে চলতে হবে। এড়িয়ে চললে আমার মনে হয় এই রুগীদের এই ভোগান্তিটা থাকবে না। আর একটা কথা, সবসময় আমাদের কথাগুলো জনগণের মাঝে পৌঁছাক যে তাদের কোনো পায়ুপথের সিমটম হোক বা যে কোনো সিমটম হোক, এখন রেজিস্টার্ড ডাক্তারের অভাব নেই দেশে। তারা প্রথমেই একজন রেজিস্টার্ড ডাক্তার অন্তত দেখাক এবং তারপরে তারাই দরকার হলে রেফার করুক একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে এবং তারা সুচিকিৎসা পাক এবং অপচিকিৎসার হাত থেকে বাঁচুক, এটাই আমি আশা করব। অনেক ধন্যবাদ স্যার। স্যার খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের বাংলাদেশে আসলে বিশেষজ্ঞ ডাক্তারের এখন অভাব নেই। আমাদের উপজেলা হাসপাতালে কিন্তু সব ধরনের বিশেষজ্ঞ ডাক্তার আছে। আমাদের শুধু যেটা অভাব সেটা হচ্ছে আমাদের প্রচারণা এবং যারা অনভিজ্ঞ কিংবা যারা বিশেষজ্ঞ নয়, কিংবা সবচেয়ে বড় কথা যেটা স্যারই বলেছিলেন যে কোয়াক ডাক্তার, তাদের হাতে যাতে আমাদের জনগণ জিম্মি হয়ে না থাকে, সেজন্য কিন্তু আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। পার্সোনালি আমরা ডাক্তাররা যেভাবে এগিয়ে আসছি সেভাবে সরকারকেও এগিয়ে আসতে হবে এবং বিভিন্ন এনজিও, বেসরকারি প্রতিষ্ঠান এবং আমাদের কিন্তু অনেক ধনী ব্যক্তি আছেন যারা চাইলেই এই ব্যাপারে সচেতনতামূলক বিভিন্ন অনুদান কিংবা বিভিন্ন এনজিওকে সাহায্য করে এই ব্যাপারগুলোতে আমাদের জনগণকে সচেতন করতে পারেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আমাদের এটিএন বাংলার ডক্টর স্টেশনের সাথে থাকবার জন্য।
একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে 2002 সালে প্রতিষ্ঠিত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। রয়েছে ইউজিসি অনুমোদিত স্থায়ী ক্যাম্পাস। চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থায়ী সনদপ্রাপ্ত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। এখানে রয়েছে ইউজিসি অনুমোদিত 13টি বিভাগের স্নাতক ও 9টি বিভাগের স্নাতকোত্তর প্রোগ্রাম। আছে অত্যাধুনিক ল্যাব ও লাইব্রেরি, সুবিশাল অডিটোরিয়াম আর কো কারিকুলার অ্যাক্টিভিটিজের মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার অনন্য সুযোগ। আস্থা কিশোয়ান পাস্তা। একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন, রাজকন্যা ফেসবুকিং করছেন, এদিকে রাজপুত্র উনি সুর সম্রাট হবেন, আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। 2 বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোয়ান ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স, ম্যাঙ্গো আর অরেঞ্জ, ফ্রেশ আমটাই শক্তি বাড়ায়, মুডটা করে চেঞ্জ। কিশোয়ান ফ্রুটেক্স, আম ও কমলার দুটি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফ্রুটেক্স। কিশোয়ান ফ্রুটেক্স।